৯ জুলাই ২০২৫ দিনটা কি নতুন কোনো বর্বরতার শুরু? পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে যেভাবে লোহার রড আর ইট দিয়ে থেতলে হত্যা করা হলো, এই ঘটনা আমাদের স্মৃতির ক্যানভাসে আরো কয়েকটি রক্তাক্ত ছবিকে কি জীবন্ত করে তোলে? মনে পড়ে ২০১২ সালে দর্জি বিশ্বজিৎ দাসকে শিবির সন্দেহে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল ছাত্রলীগ। মনে পড়ে ২০১৬ সালে খাদিজা আক্তার নার্গিসকে চাপাতির আঘাতে ছিন্ন ভিন্ন করার দৃশ্য। মনে পড়ে ২০১৯ সালে বুয়েটের আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার সেই বিভীষিকাময় রাত। প্রতিটি ঘটনার পর আমাদের মনে হয়েছিল হয়তো এটাই শেষ, হয়তো এরপরই নড়ে চড়ে বসবে প্রশাসন যন্ত্র, আসবে এমন দৃষ্টান্তমূলক শাস্তি, আর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস করবে না। আমরা প্রতিবারই ভেবেছি বদলাবে রাজনীতির চর্চার ধরনও। বিশেষ করে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ ফেসিবাদী শাসনের পতনে অনেকেই আশা করেছিলেন এবার হয়তো পরিবর্তন আসবে। ক্ষমতা কাঠামো ভাঙার যে স্বপ্ন জাতি দেখেছিল, সেই স্বপ্ন কি তবে মিটফোর্ডের রাস্তায় লাল চাঁদের রক্তের সাথে মিশে গেল? আবরার, বিশ্বজিৎ বা খাদিজার হত্যাকারীরা ছিল ছাত্রলীগ নামক ক্ষমতার ছাতার নিচে। আজ সোহাগের হত্যাকাণ্ডের সাথে যাদের নাম আসছে, তারা বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা। রং বদলেছে, কিন্তু দলীয় ছত্রছায়ায় সহিংসতা চালানোর সংস্কৃতি বদলায়নি। আগের আওয়ামী লীগ যেমন বলতো অপরাধীর কোনো দল নেই, শাস্তি হবে, এখন বিএনপিও তেমনি বহিষ্কারের নাটক সাজিয়ে বলছে আমরা ব্যবস্থা নিয়েছি। কবে বললেন এই কথা? ঘটনার ৩ দিন পর, তাও যখন নেট দুনিয়ায় এই ছবি ছড়িয়ে পড়ল, মানুষ প্রশ্নের আঙ্গুল তুলল দলটির দিকে। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনও মন্তব্য ঘুরছে যেন এ অনেকটা চাপে পড়ে ব্যবস্থা নেয়া। আর প্রশাসন মিটফোর্ডের মতো জায়গায় দিনের বেলা মানুষ পিটিয়ে মেরে ফেলছে। সেই ঘটনা স্থানীয় থানায় যেতে কতক্ষণ লেগেছে? কত দেরিতে খবর পৌঁছালে হত্যাকাণ্ডের সাথে জড়িতরা পালাতে পারে বলেন তো? এর আগেও এমন ঘটনা আমরা দেখেছি বহুবার। দিন শেষে বিচার চেয়ে আবেদনটি রাষ্ট্রের কাছে না গিয়ে দলের দরজায় পৌঁছাচ্ছে। এর আগেও দেখেছি ক্ষমতা চক্র কিভাবে অপরাধ চক্র হয়ে ওঠে, এবং সেই অপরাধ চক্রের সাথে কিভাবে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং প্রশাসনের একটা দুর্বৃত্তায়িত ক্রনি পাওয়ার গড়ে ওঠে। মিটফোর্ডে লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ড ক্ষমতা চক্রের এই রসায়ন প্রমাণ করে কাঠামোটি আগের মতোই রয়ে গেছে, বদল হয়েছে শুধু তার নিয়ন্ত্রক। এবং তার সাথে আরেকটি মাত্রা আমরা দেখতে পাচ্ছি, অভিযুক্তের বিচার করছে রাজনৈতিক দল। যেন সমাজটা কয়েকটা গোত্রে পরিণত হয়েছে। ন্যায় বিচারের দায়িত্বে থাকা সরকার বা রাষ্ট্রের বুঝি আর কোনো দায়িত্বই নেই। আমরা একটু বিগ পিকচারে দেখি চলুন। এটা কি দণ্ডহীনতার রাষ্ট্রে পরিণত হচ্ছে? এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। এই হত্যাকাণ্ডগুলো এক গভীর অসুখের লক্ষণ মাত্র। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে শুধু ২০২৪ সালে গণপিটুনিতে নিহত হয়েছেন ১২৮ জন, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। জুলাই অভ্যুত্থানের পর ৭ মাসে, অর্থাৎ ২০২৪-এর অগাস্ট থেকে ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা ১১৯, অর্থাৎ প্রতি ২ দিনে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবারে এর সাথে যোগ করুন বিগত আমলগুলোর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরিসংখ্যান। ২০০৮ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ক্রস ফায়ারে বা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন প্রায় ৪,০০০ মানুষ। যখন রাষ্ট্র নিজেই বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে, তখন সাধারণ মানুষের হাতে আইন তুলে নেওয়াটা প্রাতিষ্ঠানিক রূপ পায়। শিল্পী ও লেখক দেবাশিস চক্রবর্তী সম্প্রতি একটি মৌলিক প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, পুলিশ, ডিবি, দুদক সহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের বেতন ভাতা জনগণের টাকাতেই চলছে। তারা উপস্থিত আছেন, কিন্তু তাদের আচরণ অনুপস্থিতির মতো। যদি রাষ্ট্রযন্ত্র সক্রিয়ই থাকতো, তবে মানুষ কেন বিচার চাইতে থানা বা আদালতে না গিয়ে ফেসবুক লাইভে হাহাকার করে? কেন একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটে, কিন্তু ভবিষ্যতের অনাচার বন্ধের কোনো টেকসই প্রস্তুতি চোখে পড়ে না? এর সহজ উত্তর হলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তারা দলীয় স্বার্থ রক্ষার মেশিনে পরিণত হয়েছে। আচ্ছা, এবারে একটা প্রশ্ন রাখি, কেন সবকিছুর বিচার দলের কাছে চাইতে হয়? এই প্রশ্নের উত্তর আসলে আমাদের রাজনৈতিক বাস্তবতার মধ্যেই নিহিত।
প্রথমত, তদন্ত থেকে শুরু করে বিচার প্রক্রিয়া পুরোটাই দলীয় নিয়ন্ত্রণে থাকে, ফলে অপরাধটি রাষ্ট্রের বিরুদ্ধে না হয়ে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে হয়ে যায়। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো আমাদের লোক আর ওদের লোক এই বিভাজনে বিশ্বাসী। নিজেরা করলে তুচ্ছ আর বিরোধী পক্ষ করলে জঘন্য। এই নৈতিক দ্বৈততা বিচারকে অসম্ভব করে তোলে। সবশেষে প্রতিটি দলই ক্ষমতায় টিকে থাকতে নিজেদের ছাত্র আর যুব সংগঠনকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে, ফলে এই বাহিনীগুলো আইনের ঊর্ধ্বে থেকে যায়। জুলাই এই ক্ষমতা চক্র পেরিয়ে নতুন পথ দেখার কথা বলেছিল, কিন্তু কি হচ্ছে? বারবার আমরা একটা চক্রের আবর্তে পড়ে যাচ্ছি। এই চক্র থেকে বের হওয়ার পথ কঠিন, তবে অসম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষক, বিশেষজ্ঞ সবাই বলছেন এই মুহূর্তে দরকার একটা স্বাধীন তদন্ত সংস্থা, দরকার সত্য ও জবাবদিহি কমিশন। গত 2 দশকের সব রাজনৈতিক সহিংসতা, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি শ্বেতপত্র প্রকাশ করা প্রয়োজন। ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ এবং দায়ী প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করতে হবে। মিটফোর্ডের লাল চাঁদ সোহাগের রক্তের দাগ এখনো নতুন, কিন্তু সেই দাগে লেগে আছে বিশ্বজিৎ, খাদিজা আর আবরারের পুরনো রক্তের স্তর। জুলাই অভ্যুত্থান হয়তো ক্ষমতার কেন্দ্রে থাকা লোকগুলোকে বদলে দিয়েছে, কিন্তু ক্ষমতার নকশাটি বদলাতে পারেনি। আর এই নকশা না বদলালে বর্বরতার চিত্রনাট্য চলতেই থাকবে। সমাধানের প্রথম ধাপ হলো এই নির্মম সত্য স্বীকার করা। রাষ্ট্র যদি কোনো দলের সম্পত্তিতে পরিণত হয়, তবে বিচারও সেই দলের দাসে পরিণত হবে। আর বিচার যদি রাষ্ট্রের কাছে না চেয়ে দলের কাছে চাইতে হয়, তবে আপনার বা আমার মতো সাধারণ মানুষের সামনে ভয়, নিরাপত্তাহীনতা তৈরি করে আবারও কোনো সেই বিশ্বজিৎ কিংবা আজকের লাল চাঁদেরা পড়ে থাকবে অনন্তকাল ধরে। আমরা রাজনীতির ক্ষমতা চক্রের কথা বলছি, কিন্তু বৃহত্তর সমাজ কি এইসব ঘটনা দেখে কেবল হতাশ হবে, কেবল বলতে থাকবে আর কিছু বদলাবে না বলে আক্ষেপ করবে, নাকি সমাজের চিন্তা বদলের আলাপও তুলবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।